আসসালামু আলাইকুম সাজিদ, কেমন আছো? জি, ওয়ালাইকুম সালাম ভাই। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি কোথায় এখন, বাসায় নাকি বাইরে? না ভাই, আমি এখন বাসাতেই আছি, বাসাতে আসছি আর কি। বাইরে গেছিলাম, বাইরে থেকে বাসা আসলাম আর ও কি। আচ্ছা আচ্ছা, তো অফিস, লেখাপড়া সবকিছু কেমন চলতেছে? জি ভাই, সব মিলিয়ে এখন আলহামদুলিল্লাহ চলতেছে ভালোই, পড়াশোনাও চলতেছে, পাশাপাশি একটা টুকটাক কাজ করতেছি, মানে একটা জব করতেছি আর কি, অফিসিয়াল পার্ট টাইম হিসেবে। হুম। চলতেছে ভালো আলহামদুলিল্লাহ। আর লেখাপড়া যে কারণে যাওয়া। লেখাপড়া চলতেছে ভাই। জি ভাই, চলতেছে। এখন কিসে, কিসে আছো এখন? এখন তো আমি ভাই একটা একটা ইংলিশ কোর্সে আছি, এখান থেকে আমার ইংলিশটা ইমপ্রুভমেন্ট করার জন্য চেষ্টা করতেছি। এখান থেকে ইমপ্রুভমেন্ট করার পর আমি আমার মেইন কোর্স আবার ট্রান্সফারে ওখানে মেইন পড়াশোনাটা শুরু করবো। তোমার সাথে কে কে থাকে, তুমি কি একাই থাকো? আমি ভাই এখন বর্তমানে একাই থাকি, আমি নিজে একা একটা রুম নিয়ে আলাদা থাকি। এখন এখানে ওয়েদার কেমন? এখন ওয়েদার ভাই সামার, তো এখন একটু গরম আর কি। নিউ ইয়র্কের টেম্পারেচারে একটু গরম বলা যায়, কারণ 32 ডিগ্রি তাপমাত্রা মানে চলে দিনের বেলা, যেটা মানে এখানকার মানুষের কাছে এই ঠান্ডাটা সহ্য করতে করতে এই তাপমাত্রাটা এখন অনেক মজা। তুমি গেলা কবে? 27 জুন আমার ইন্টারভিউ ছিল, তো আমি 16ই আগস্ট বাংলাদেশ থেকে বিমানে মানে উঠছি আর কি। আচ্ছা আচ্ছা। আমি ভিসা পেয়েছি হলো আপনার 27 জুন। কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছিলাম? ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছিলাম ভাই, আপনার ইউনিভার্সিটি অফ নিউ হ্যাভেন, যেটা হচ্ছে কানেকটিকাট, অন্য একটা স্টেটে, আমেরিকার একটা স্টেট যেটা বলা হয় আর কি। আর আরো দুটি ইউনিভার্সিটির মধ্যে একটা হচ্ছে আপনার মিনিসোটা ইউনিভার্সিটি এবং আরেকটা হচ্ছে ওয়েস্ট ইউনিভার্সিটি, যেটা হচ্ছে ওয়াশিংটন। তো আল্লাহ নাম নিয়ে আমি, আমার যেটা ফার্স্ট চয়েস ছিল ইউনিভার্সিটি অফ নিউ হ্যাভেন, আমি সেখানেই মোটামুটি পেয়েছি আর কি আমার আইটি এটা তো ডিসিশন। প্রাইভেট ইউনিভার্সিটি। প্রাইভেট ইউনিভার্সিটি হলো ইউনিভার্সিটি অফ নিউ হ্যাভেনের একটা যে একটা নাম বা একটা যে ইয়ে আছে, মানে পরিচিতি আছে, সেটা অন্য ইউনিভার্সিটি থেকে একটু better। আচ্ছা আচ্ছা। তো তুমি তো এই এমবিএ তে গেলে, রাইট? জি, আমার সাবজেক্ট হচ্ছে এখানে ক্রিমিনাল জাস্টিস, এবং ক্রিমিনাল জাস্টিস এই সাবজেক্টের জন্য ইউনিভার্সিটি অফ নিউ হ্যাভেন এটা হচ্ছে বেস্ট। সেদিক থেকে আমার জন্য একটা বেটার অপরচুনিটি। আর তুমি তো বাংলাদেশে ল প্র্যাকটিস করতে, রাইট? হ্যাঁ, আমি বাংলাদেশে ল প্র্যাকটিস করতাম ঢাকা জজ কোর্টে 2016 থেকে 2023 পর্যন্ত লয়ের উপরে প্র্যাকটিস করছি, এবং ইভেন দ্যাট আমি যখন আসার একদিন আগে পর্যন্ত আমি লয়ের উপরে কাজ করছি, এবং এই দেশে আমার ইচ্ছা ছিল যে আমি লয়ের উপরেই পড়াশোনা করবো কোনো একটা সাবজেক্টের উপরে, এবং সেইটাই আসলে আমি পাইছি আল্লাহর নাম নিয়ে, ক্রিমিনাল জাস্টিস। এবং এখানে অনেক অপরচুনিটি আছে এই সাবজেক্টের উপরে, বিশেষ করে আইটি সাবজেক্ট, তারপর ল ব্যাকগ্রাউন্ড সাবজেক্ট, ডক্টরের সাবজেক্ট এবং ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের উপরে এদেশে অনেক অপরচুনিটি আছে। কেউ যদি এসে ব্যাচেলর বা মাস্টার্স কমপ্লিট করে কোনো একটা ডিগ্রি কমপ্লিট করতে পারে, তার জন্য হিউজ অপরচুনিটি কাজ করবে এই দেশ। তাইলে তো সবার আসলে উচিত যে এইরকম কিছু ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্ট, যে সাবজেক্ট গুলো বাংলাদেশে এবং ওয়ার্ল্ড মার্কেটে জব ক্রিয়েট করার জন্য পারফেক্ট, এবং ওয়ার্ল্ড মার্কেট। পারফেক্ট, রাইট। এখানে কেউ যদি আপনার আইটেক এর উপরে পড়াশোনা করে থাকে বা আইটি সম্পর্কে কারো ভালো যদি অপরচুনিটি বা এক্সপিরিয়েন্স থেকে থাকে কারো, তো সেটা তার জন্য অনেক কাজে দেবে। যখন ধরেন কেউ যদি এখানে ব্যাচেলারে এই সাবজেক্টের উপরে বা মাস্টার্স এই সাবজেক্ট ভালো একটা ডিগ্রি থাকে, তারপর তার নিজের যদি পার্সোনাল কোনো ভালো স্কিল থাকে, তাহলে সে কিন্তু অ্যাপেলে জবের জন্য ট্রাই করতে পারবে। আর এখানে অ্যাপেলে জবটা হচ্ছে আপনার এটা বিএপি ভ্যালুয়েবল একটা জব। বা আপনি কি অ্যাপেলের আইফোন কি? ওটা তো ভাই, আমি যেই দিন নিউ ইয়র্কে আসছি, আসার একদিন পরেই তো আমি এখানে, তখন তো 14 প্রো ম্যাক্স চলতেছিল, আমি একদিন পরেই উঠে নিয়েছি। এখন অবশ্য 15 প্রো ম্যাক্স ইউজ করতেছি। আপনি কিন্তু যাওয়ার পরে কিন্তু কার্ডটা দিয়ে কিনছিলেন, রাইট? যে কার্ড হ্যাঁ, নিয়ে গেছিলেন। ইন্টারন্যাশনাল কার্ডটা ভাই, এইটা কিন্তু ভাই এটা ম্যাক্সিমাম পিপল জানে না। এটা আমাদের জন্য একটা গ্রেট একটা মানে খুব সুন্দর একটা অপরচুনিটি। যদি আমাকে ইমিগ্রেশন কোশ্চেন করে যে আপনার বাবা আপনাকে টাকা পাঠায় কিসে, বা আপনি কিভাবে বাংলাদেশ থেকে টাকা আনেন, বা আপনি যে আপনার সাথে করে টাকাগুলো সব টাকাই ক্যাশে নিয়ে আসছেন, নাহলে কিভাবে নিয়ে আসবেন বা কিভাবে পাঠাবেন, তখন এই ইন্টারন্যাশনাল কার্ডটা আমাকে একটা হিউজ একটা ভ্যালু দিবে। যেমন ধরেন আমার কাছে যে ইন্টারন্যাশনাল কার্ডটা আছে, আমি বলতে পারবো আমাকে ইমিগ্রেশন কোশ্চেন করলে বা এখানকার হোমল্যান্ড সিকিউরিটি কোশ্চেন করলে যে আপনি টাকাটা আপনার বাংলাদেশে কিভাবে আসে, যে আমার বাবা বাংলাদেশ থেকে এই ব্যাংকে টাকাটা জমা দেয়, সেখানে ডলারে কনভার্ট হয়ে আমার ইন্টারন্যাশনাল কার্ডে চলে আসে, আমি হুম। এখান থেকে টাকাটা যে কোনো একটা বুথ থেকে উঠিয়ে নিই, তখন আমার অ্যান্সার দেওয়ার একটা হিউজ অপরচুনিটি থাকে কোথাও কোনো কোশ্চেন করলে। কিন্তু এই কার্ডটা না থাকলে আমি তখন কিন্তু এই অ্যান্সারটা দিতে আমার যে আমি তখন কিভাবে বলবো যে বাবা আমাকে কিভাবে পাঠায়, তাহলে আমি কিভাবে পাই বা আদৌ আমি আনি কিনা, তখন একটা আমার জন্য একটা ঝামেলা হয়ে দাঁড়ায়। বাট ইন্টারন্যাশনাল কার্ডটা আমার সব প্রশ্নের অ্যান্সার তখন তৈরি করে দেয়। হলো যে আমেরিকার যে সুবিধাটা 100% আমরা নিতে পারি, সেটা হলো যে ভিসা হওয়ার আগে আমাকে টিউশন ফিসটা দিতে হয় না। এছাড়াও দিতে হয় না, ওখানে গিয়েও দিতে পারি। সো এটা একটা গিয়েও দিতে বড় পারে। একটা অপরচুনিটি। তো এটার জন্য আমাদের আসলে যে টিউশন ফিস বা অন্যান্য যে এক্সপেন্ডিচার গুলো আছে, সেগুলো যদি আমরা কার্ডের মাধ্যমে নিয়ে যাই, ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড, তাহলে সেটা হলো সবচেয়ে ভালো। মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করলেন, সো তখন কি আপনি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টটা কি ছিল, দিয়েছিলেন কি, আইএলটিএস? আমি যখন এসেছি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কে, যখন আমি আমার প্রথম আসার পরে আমাকে এখানে তো একটা আমার কাগজপত্র বা ডকুমেন্ট জমা দিতে হয়, আইএলটিএস সার্টিফিকেটটা কোথায়, তখন আমি তাদেরকে বলি, কারণ ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট ওরা মাস্ট বি আপনার কাছে দেখতে চাবে যে আপনি আসলে কিভাবে দেশে আসলেন বা কিভাবে আপনাকে তারা ভিসা দিল, বা আপনি ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট কিভাবে অ্যাপ্লাই করলেন। এটা তো কি যে কোনো একটা সার্টিফিকেট আপনাকে থাকতে হবেই মাস্ট। এটা কি ইমিগ্রেশনে করেছিল নাকি আপনার ইউনিভার্সিটি? না না, এটা আমাকে ইউনিভার্সিটি কোশ্চেন করেছে। আচ্ছা আচ্ছা।
ওকে, যাওয়ার পর। ইউনিভার্সিটিতে যাওয়ার পর একটা ইউনিভার্সিটি ইমিগ্রেশন হয়, ওই হুম, ইউনিভার্সিটি ইমিগ্রেশন আমাকে এই কোশ্চেন গুলো করেছিল। তো ইউনিভার্সিটি ইমিগ্রেশনে আমার যদি একটা সার্টিফিকেট না থাকতো তখন আমাকে অনেক ঝামেলা করতো, এবং যে আমার জন্য একটু শর্টকাট ঝামেলা একটু ছিল, সেটা হচ্ছে আমার আইএলটিএস ছিল না, বা ডুওলিঙ্গো ছিল। ডুওলিঙ্গো থাকার কারণে ওরা আমার সাথে অতটা করে না, বাট তারপরে ওরা আমার সার্টিফিকেট গুলো ওদের কাছে রাখছে, রাখার পরে ওই সার্টিফিকেট ওরা ভেরিফাই করে দেখছে। আমি ডুওলিঙ্গো দিছি যে কারণে আমারটা দেখছে যে না ঠিক আছে, সার্টিফিকেট ঠিক আছে, এবং আমার প্রিভিয়াস ইউনিভার্সিটি ছিল ইংলিশ মিডিয়াম, হ্যাঁ। এবং সে ডুওলিঙ্গো একটা টেস্ট দিয়ে আসছে, তার মানে একটা ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট তার আছে। সেটা হোক আইএলটিএস, আইএলটিএস থাকাটা সব থেকে বেটার, বা আইএলটিএস না থাকলেও ডুওলিঙ্গো থাকলে সেটা দিয়েও লাগে। নতুন যারা স্টুডেন্ট যারা হলো এখন আমেরিকার মতো জায়গাতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি বলবো যারা আমেরিকার মতো জায়গাতে এখন বর্তমানে যারা অ্যাপ্লাই করতে যাচ্ছে, তাদের জন্য ইউএসএ হচ্ছে একটা হিউজ অপরচুনিটি। একটা এখানে যদি কেউ একবার তার স্বপ্ন পূরণ করার জন্য আসতে পারে, তাকে শুরুর দিক থেকে একটু পরিশ্রম করতে হবে। যদি সেই হার্ড ওয়ার্ক বা পরিশ্রমটা করতে পারে, একটা সময় সে সফল হবে, সেটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। কারণ একটা সময় আমিও বিলিভ করতাম না যে আসলে আমি যাওয়ার পর কতটুকু করতে পারবো বা কি করতে পারবো, কিন্তু আমি এখানে এসে যেটা দেখতেছি, এখানে আসা প্রতিটা মানুষই আসলে সফল। সে কোনো না কোনো ভাবে সফল। কেউ যদি ইমিগ্রেন্টও আসে, সেও সফল। কেউ বিয়ন বিটু বিষয়ে আসলেও সফল, কেউ স্টুডেন্ট বিষয়ে আসলে সেও সফল। আচ্ছা। মানে প্রতিটা মানুষই এখানে সফল, একটা না একটা পর্যায়ে সবাই এখানে সফল। এবং আমার চোখে দেখা অনেক মানুষ আছে যে তারা একটা সময় ব্রাজিলে ছিল, প্যারাগুয়েতে ছিল, সেখান থেকে কোনো না কোনো তারা ইউএসএ তে আসছে। এখন তাদের কাছ থেকেই শুনি যে তাদের ফুল ফ্যামিলি এখানে থাকে, তাদের ছেলে মেয়ে এখন ব্যাচেলরে পড়াশোনা করতেছে, বাংলাদেশে তাদের 10 তলা বাড়ি আছে, আমেরিকাতে তারা বাড়ি করছে। এটা কিন্তু তারা সবাই একটা সময় এখানে এসে প্রথমে কষ্ট করছে, পরিশ্রম করছে, এখন তারা করতেছে। মানে সবাই এখানে সফল। এখানে এসে যদি আপনি একটু পরিশ্রম করতে পারেন, তাহলেই আপনি সফল। তবে এই দেশে একটা ব্যাড সাইড আছে। ব্যাড সাইডটা হচ্ছে আপনার, এই দেশটা হচ্ছে আপনার ফ্রি কান্ট্রি, এখানে সবকিছুই আপনার জন্য ফ্রি। এখন ভালো মন্দের বিচারটা আপনাকে করে নিতে হবে। ভালো মন্দের বিচারটা করে যদি আপনি চলতে পারেন, তাহলে আপনি সফল। আর মন্দের বিচারটা করতে না পারলে, তখন সেক্ষেত্রে সেটা আপনাকে ওই দিকেই নিয়ে যাবে। রাইট, রাইট। আর আপনার লাস্ট কোয়েশ্চেন সেটা হলো যে আপনি এই যে আপনি এত বড় একটা জার্নি, আপনি অ্যাডমিশন থেকে শুরু করে তারপরে ভিসা পাওয়া পর্যন্ত, তারপর ওখানে গেলেন, এই যে পুরোটা, এটা হলো গিয়ে আপনার কাছে মনে হয় যে কার কার অবদান সবচেয়ে বেশি? আমি জানি আপনার বাবার হলো সবচেয়ে বেশি অবদান, কারণ আপনার না, বাবা। আপনার আমার ফ্যামিলি পার্সনের অবদান ছাড়া তো এটা কখনোই সম্ভব না। হুম, তবে এখানে আমি একটা কথা বলবো ভাইয়া, যে আমি যখন ইন্টারমিডিয়েটে পড়াশোনা করতাম, তখন আমার একজন বাংলা টিচার ছিল। মানে স্যার ক্লাসে কথাটা, মানে মজার ছেলে বলুক বা যেভাবে বলুক, স্যার ক্লাসে সবারই এর কথা বলেছিল যে তোমাদের বয়সের ছেলে পেলে বিনা টাকায় সারা বাংলাদেশ ঘোরার সামর্থ্য রাখে। আচ্ছা। স্যারের ওই কথাটা আমার কাছে খুব মাঝে মধ্যে ম্যাক্সিমাম সময় মনে পড়ে, যে আমার ভিতরে যদি সাহস থাকে, আমার ভিতরে যদি ইচ্ছা শক্তি থাকে, তাহলে আমিও হয়তো বা কোনো না কিছু কিছু করতে পারবো। আর সেখানে আমার তো বিনা টাকার কোশ্চেনই আসে না। যেখানে আমার বাবা আমাকে এত টাকা পয়সা দিয়ে হেল্প, বা নিজের মেন্টালি একটা হেল্প, বা নিজেরও কিছু ছিল, তারপর আপনার কাছে গেছি, আপনার কাছ থেকে যে একটা গাইডলাইন পাইছি, এত কিছু থাকার পরও তাহলে আমরা কেন পারবো না? রাইট। তাহলে সেই হিসেবে আমি চিন্তা করে দেখলাম যে আমি যদি চেষ্টা করি, তাহলে আমিও পারবো। তো সেক্ষেত্রে সব থেকে বড় ভূমিকাটা পালন করছে সেটা হচ্ছে আমার বাবা। কারণ আমার বাবা বাংলাদেশে যখন ছিলাম, তখন পটুয়াখালী থেকে তিনি শুধুমাত্র আপনার সাথে কথা বলার জন্য, আপনার অফিসে বসে কথা বলার জন্য সে পটুয়াখালী থেকে ঢাকা চলে আসছে, আপনার সাথে কথা বলছে, আমাকে সাথে করে নিয়ে আসছে, আমাকে বুঝাইছে যে চেষ্টা করে দেখো, হইলে হইলো, না হইলে নাই, কিন্তু চেষ্টা করতে তো আমাদের দোষ নাই, তুমি চেষ্টা করো। তারপর আমি চেষ্টা করলাম, সে বললো যে তুমি যাও পরীক্ষা দাও। তারপর পরীক্ষা দিলাম, টাকা পয়সা, এই যে থাকা খাওয়া ঢাকাতে, তখন ওই কিছুদিন আমার ইনকাম অফ ছিল, এই সব দিক থেকে যে একটা সাপোর্ট ছিল, সব রকমের সাপোর্টটাই তিনি আমাকে দিয়েছে। তার উপর আবার তখন বাংলাদেশে একটা রাজনৈতিক যে একটা অস্থিরতা ছিল, সেই অস্থিরতার ভিতরে তিনি আমাকে একবারও বলেন নাই যে তুমি পরীক্ষাটা দিও না। তিনি আমাকে বলছেন না, সোহান ভাই আছে, ভাইয়ের সাথে কথা বলো, কথা বলে তুমি পরীক্ষাটা দাও, দিলে একটা আল্লাহ আল্লাহ একটা ভালো না, ভালো খারাপ কিছু না কিছু একটা হবেই। তো এই যে দোয়া, সাপোর্ট, তারপর আপনি আমার জন্য যতটুকু চেষ্টা করছেন, দেখা গেছে যে আমি ক্লাসে আসতাম, সবসময় পড়ার প্রতি মনোযোগ থাকতো না, মাঝে মোবাইল ইউজ করতাম বা টিপতাম, বা এদিক ওদিকে টাইম ওয়েস্ট করতাম। আপনি আমাকে আসতেন, ভাই তুমি কি পড়তেছো না কিছু করতেছো, এই যে গাইডলাইনটা ছিল ভাই, এটা আমার জন্য অনেকটা হেল্পফুল ছিল। কারণ আমি ডুওলিঙ্গো পরীক্ষার জন্য কিন্তু আমি অতটা প্রিপেয়ার ছিলাম না। তো ওই যে হাসিব স্যার ছিল, আপনি ছিলেন, আপনি স্যারকে বারবার বলে দিছেন, আমাকে বারবার ইন্সপিরেশন দিছেন। এই সবকিছু মিলে বলবো যে আপনাদের সবার যে একটা প্রচেষ্টা যে ছিল আমার পিছনে, এর কারণে আজকে হয়তো আমি সফল ভাই। আপনি কি এখনো কি গেম খেলেন? ভাই আমি আসলে গেমসটা খেলি সে ছোটবেলা থেকেই ভাই। তো মধ্যে করোনার সময় থেকে আমি লাইভ করতাম তো ইউটিউবে, ফেসবুকে একটা লাইভ গেমিং করতাম। তখন থেকেই ভাই আসলে পাবজিটার প্রতি একটা ইন্টারেস্ট ছিল। বাট ইউএসএ তে আসার পর পাবজিটা এখন আর খেলা হয় না, ওটা বন্ধ হয়ে গেছে। এখন লাইভ আগের মতো করি না, ওটা সবই বন্ধ হয়ে গেছে। শুধু এখন একটু ফুটবলটা খেলি,
ফুটবলটা আসলে কি আমার বাংলাদেশে তো মানে ভার্চুয়াল গেমিং হয়। তো ভার্চুয়াল গেমিং আমার নিজের একটা ক্লাব আছে। আমি ওই ক্লাবে প্রায় 41 থেকে 42 জনের মতো প্লেয়ারদের আমার ক্লাবে, মানে এরকম সারা বাংলাদেশ থেকে 200 ক্লাব আছে, তো সেখানে আমার একটা ক্লাব আছে যেটা টপ 10 র্যাঙ্কিং এ আছে। বা আমি সারা বাংলাদেশ থেকে প্লেয়ারদেরকে বিভিন্ন ভাবে সিস্টেম আমার ক্লাবে নিয়ে আসি, তারা আমার ক্লাবে হয়ে ফুটবল খেলে, বা ক্লাবটা আমি পরিচালনা করি। সোজা কথা বলতে পারেন আমি ক্লাবের ওনার, আমার ক্লাবে ম্যানেজার আছে। মানে রিয়েল লাইফে যেরকম একটা ক্লাব পরিচালনা, ঠিক সেম টু সেম ওরকম ক্লাব পরিচালনা করি। ইভেন দ্যাট এভরি মান্থ আমার প্রায় 7 থেকে 8 হাজার টাকার মতো আমার ক্লাবের পিছনে ইনভেস্ট করতে হয়। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনার সাথে অনেক কথা বললাম, অনেকদিন পরে আসলে কথা হইলো, এটা একটা জি ভাই, অনেক চিন্তা করি। ভালো আমি লাগলো। তো আসলে ভাই কথা যে বলবো সময় হয় না, কারণ এই দেশে ভাই কাজ ছাড়া মানুষকে সময় দেয়। এই দেশে প্রতিটা মানুষই কাজের প্রতি মানে মনোযোগ। কেউ কাজ ছাড়া এই দেশে থাকে না। যে আসে সে, যে স্টুডেন্ট তার পড়াশোনা নিয়ে থাকে, যে জব করে সে তার জব নিয়ে থাকে। মানে কাজ শেষ, বাসায় যাও, ফ্যামিলিকে টাইম দাও, পরের দিন আবার কাজে বের। একদিন সবাই উইকেন্ড পায়, উইকেন্ডে কেউ বিচে ঘুরতে যায়, বা কেউ সিটিতে ঘুরতে বেরোয়, বা কেউ রেস্টুরেন্টে খেতে বেরোয়। ওই সানডে সবার উইকেন্ড থাকে, ওই দিনই সবাইকে একটু বাইরে দেখে, এছাড়া সবাই কাজ পড়াশোনা নিয়ে বিজি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। দোয়া রাখি যেন আপনি আরো আরো আগে যান, এবং হলো আপনার একটা, আমি জানি যে আপনার একটা নিজস্ব একটা অবজেক্টিভ আছে, ফোকাস আছে লাইফে, জি ভাই। এবং জি আপনি ভাই। যেই লাইফের যে ফোকাসটা এবং যেই যেটা করতে চাচ্ছেন, যেই কারণে আপনি আমেরিকাতে এত কষ্ট করে গিয়েছেন, আমি জানি যে জি আপনি ভাই। কষ্ট করেছেন। তো সেই লক্ষ্যে যেন আপনি পৌঁছাতে পারেন, এটার জন্য সবসময় দোয়া করি। ইনশাআল্লাহ ভাই, দোয়া আল্লাহ যেন করবেন আপনার আমাদের সাথে জন্য। থাকে সবসময়। তো জি ভাই। আজকে এই পর্যন্ত, আপনার সাথে আবার কথা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। সালাম। জি ভাই, আপনিও ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম।